হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল মেকানিক্যাল ফ্রেন্ড। আজকে আমরা একটি নতুন সাবজেক্ট, সেই সাবজেক্টটি হচ্ছে মেশিন ডিজাইন। সেই মেশিন ডিজাইন নিয়ে আজকে আমরা ফার্স্ট ক্লাস স্টার্ট করব। তো মেশিন ডিজাইন অফ, এটা আরেকটা নাম রয়েছে ডিজাইন অফ মেশিন এলিমেন্টস, যেটি আমাদের 6th সেমিস্টারে রয়েছে ফর দ্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স অফ ডিপ্লোমা অর পলিটেকনিক কলেজেস। তো সেক্ষেত্রে আমাদের যে সিলেবাসটি রয়েছে, সিলেবাসের মধ্যে অনেকটাই তোমাদের যেগুলো থাকবে সেগুলো হচ্ছে ম্যাথ বেসিসের অঙ্ক থাকবে, ঠিক আছে। মানে হচ্ছে অনেক থিওরিটিক্যাল যেমন কোয়েশ্চেন থাকে অন্যান্য সাবজেক্টে, সেই থিওরিটিক্যাল সাবজেক্টের তুলনাও আমাদের কিন্তু এইবারে ম্যাথমেটিক্স বেশি থাকবে। তো সেই কারণে আমাদের এই যে টপিকটা 6th সেমিস্টারের ক্ষেত্রে, যেহেতু এটা লাস্ট সেমিস্টার, তো খুবই ইম্পর্টেন্ট হয়ে পড়ে যে আমরা এই টপিকটা খুব ভালো করে যেন প্র্যাকটিস করতে পারি। তো আজকে জাস্ট আমি ইন্ট্রোডাকশান টু মেশিন ডিজাইন এইটা নিয়ে স্টার্ট করব, যে মেশিন ডিজাইন আমাদের করতে গেলে যে কি কি প্রসেস এবং তার কি প্রসিডিওর রয়েছে সেটাকে আজকে আমরা আলোচনা করব। এইটার পর আমরা দেখব স্টেপ বাই স্টেপ যে কি কি অবজেক্টের ডিজাইন আমাদের সবচেয়ে বেশি এক্সামে আসে, এবং সেইগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব, ঠিক আছে। তো আজকে শুরু করা যাক ইন্ট্রোডাকশন টু মেশিন ডিজাইন। তো প্রথমে মেশিন ডিজাইন শুরু করার ফার্স্ট যে ধারণা, হোয়াট ইজ মেশিন ডিজাইন, মেশিন ডিজাইন কাকে বলে, এটা হচ্ছে আমাদের প্রাথমিক কোয়েশ্চেন, যে মেশিন ডিজাইন কি, এটা কি জিনিস। তো দেখো, অ্যাজ পার দ্য ডেফিনেশনটা আমি একবার রিড করে দিচ্ছি। মেশিন ডিজাইন ইজ দ্য প্রসেস অফ ক্রিয়েটিং, ইমপ্রুভিং অর কনফিগারিং মেকানিক্যাল কম্পোনেন্টস অ্যান্ড সিস্টেমস টু পারফর্ম স্পেসিফিক টাস্ক এফিশিয়েন্টলি। তার মানে কি, মেশিন ডিজাইন ইজ এ প্রসেস অফ ক্রিয়েটিং, এটা একটা ক্রিয়েশনের প্রসেস। কোনো একটা অবজেক্ট আমি সেটা নতুন করে বানাচ্ছি, বা নতুন একদম নিউ অবজেক্ট তৈরি হচ্ছে, সেক্ষেত্রে আমাদের মেশিন ডিজাইন আমরা ইউজ করতে পারি। অথবা ইমপ্রুভিং এনি মেশিন পার্টস, অলরেডি কোনো মেশিন রয়েছে, সেই মেশিনে কোনো কিছু খারাপ বা পারফরমেন্স আমরা কম পাচ্ছি, তো সেই কারণে আমাদের ডিজাইন ইঞ্জিনিয়াররা আবার এটাকে ইমপ্রুভ করার জন্য ডিজাইন করছেন। অর কনফিগারিং মেকানিক্যাল কম্পোনেন্টস, নতুন কোনো মেকানিক্যাল কম্পোনেন্ট যদি আমার এর সাথে অ্যাড করতে হয়, তো সেই ক্ষেত্রে আমরা সেই জিনিসটাকে অ্যাড করতেও পারি। এবং এটা কি করবে, এটা একটা সিস্টেমকে ক্রিয়েট করা হবে টু পারফর্ম এ স্পেসিফিক টাস্ক, কোনো একটা স্পেসিফিক টাস্ক করার জন্য। সাপোজ তোমাদের ওয়ার্কশপে দেখবে লেদ মেশিন রয়েছে। তো লেদ মেশিন তো ইটসেলফ ইজ আ মেশিন, কিন্তু ওর ভেতরে অনেকগুলো এলিমেন্টস রয়েছে। এলিমেন্টস মানে কি, এলিমেন্টস মানে হচ্ছে যেই রিজিড অথবা ফ্লেক্সিবল এলিমেন্টগুলো, মানে যে বস্তুগুলো নিয়ে আমি কাজ করাবো। মানে একটা মেশিন তৈরি হবে, তার ছোট ছোট পার্টস আছে, তো প্রতিটা পার্টস যখন একটা সিস্টেমেটিক ওয়েতে মুভ করবে, বা আমার যে সার্টেন কাজ যেটা রয়েছে সেটা মুভ করতে পারে, নাও করতে পারে, বাট সে সার্টেন কোনো লোডকে নিচ্ছে, তো সেইগুলোকে আমরা বলছি মেশিন এলিমেন্ট। তো সেই মেশিন এলিমেন্টগুলো যখন একত্রে একটা কাজ করে, সেটাকে আমরা সিস্টেম বলি। এবং সেই সিস্টেমটা, যেটা আমি যেই কাজটার জন্য তাকে রেডি করেছি, সেই কাজটা যেন সে এফিসিয়েন্টলি করতে পারে, সেই জন্যই আমরা কিন্তু মেশিনটাকে ডিজাইন করি। তো প্রথমে আমাদের কী করতে হয়, যে কোনো মেশিন আমাদের যখন বানাবো, সেক্ষেত্রে আমাদের ফার্স্ট কাজ যেটা থাকে, যে সেটাকে মেশিন ডিজাইন, মানে ফার্স্টে আমি একটা তার ডিজাইন করব, ড্রয়িং করব, দেন আফটার দ্যাট আমরা সেটাকে ট্রায়াল অ্যান্ড এরর করে এবং তার একটা প্রোটোটাইপ বানিয়ে আফটার দ্যাট আমরা প্রোডাকশানে পাঠাবো, ঠিক আছে। তো সেই জন্য আমাদের ওয়ার্ল্ডে যা কোনো জিনিস আছে সব কিছু আজ প্রথমে আমাদের ডিজাইন করতে হবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে মেশিন ডিজাইন। নেক্সট কি, নেক্সট হচ্ছে ক্লাসিফিকেশনস অফ মেশিন ডিজাইন। মেশিন ডিজাইনের কি কি ক্লাসিফিকেশনস রয়েছে। তো যেমন
ক্লাসিফিকেশন। এটা নর্মালি আমরা তিনটে ক্লাসিফিকেশনস দেখি, তার মধ্যে ফার্স্ট যে ক্লাসিফিকেশনটা রয়েছে সেটা হচ্ছে অ্যাডাপটিভ ডিজাইন। মানে মেশিন ডিজাইনের যে ভাগ, সে ভাগের মধ্যে ফার্স্ট ভাগ হচ্ছে অ্যাডাপটিভ ডিজাইন। সেকেন্ড ভাগ দেখে নাও, সেকেন্ড ভাগ হচ্ছে ডেভেলপমেন্ট ডিজাইন। এবং থার্ড ভাগ কি? থার্ড ভাগ হচ্ছে নিউ ডিজাইন। তো তিনটে ডিজাইন মেথডস আমরা এই মেশিন ডিজাইনে ব্যবহার করি। একটা হচ্ছে অ্যাডাপটিভ ডিজাইন, সেকেন্ড হচ্ছে ডেভেলপমেন্ট ডিজাইন, অ্যান্ড থার্ড ইজ নিউ ডিজাইন। অ্যাডাপটিভ মানে কি? যেটা অলরেডি কোনো ডিজাইন রয়েছে, সেই ডিজাইনকে আমরা দেখছি এবং সেই দেখে সেই ডিজাইন অনুযায়ী আমরা বানাচ্ছি। ঠিক আছে? যেমন কি অ্যাজ পার দ্য ডেফিনেশন কি লেখা আছে? ইন দ্য মোস্ট কেসেস ডিজাইনার্স ওয়ার্ক ইজ কনসার্নড উইথ অ্যাডাপ্টেশন অফ এক্সিস্টিং ডিজাইনস। মানে ডিজাইনারের কাজ কি থাকবে? যে অ্যাডাপশন অফ এক্সিস্টিং ডিজাইন, যে ডিজাইনটা অলরেডি রয়েছে সেই ডিজাইনের আমরা অ্যাডাপ্টেশন করব, যেটা আছে সেটা নিয়ে আমরা কাজ চালাবো। তো দিস টাইপ অফ ডিজাইন নিডস নো স্পেশাল নলেজ অর স্কিল অ্যান্ড ক্যান বি অ্যাটেম্পটেড বাই ডিজাইনার্স অফ অর্ডিনারি টেকনিক্যাল ট্রেনিং। এটার জন্য কি হয়? এটার জন্য আমাদের সেরকম কোনো স্পেশাল নলেজ বা স্কিলের দরকার পড়ে না। জাস্ট একটা বেসিক নলেজ মেকানিক্যাল ডিজাইন সম্পর্কে, এবং সেই নলেজ নিয়ে তুমি জাস্ট প্রিভিয়াস যে ডিজাইনগুলো আছে, যে ড্রয়িংগুলো রয়েছে, সেই ড্রয়িংটা দেখে সেটাকে বানানো। তো এর জন্য কোনো সেরকমই স্কিল্ড লেবারের আমাদের স্কিল্ড এক্সপিরিয়েন্সের আমাদের দরকার পড়ে না, যেহেতু আমরা এটাকে অ্যাডাপটিভ ডিজাইন করছি। তো ট্রেনিং এটাতে কম থাকে। The designer only makes minor alterations or modification in the existing designs of the product. মানে যদি কোনো প্রোডাক্টের ডিজাইনে কোনো জাস্ট মাইনর কোনো মডিফিকেশন করার থাকে, মানে একদম মিনিমাল, জাস্ট ধরো ডায়ামিটারটাকে একটু 1 মিলিমিটার কমিয়ে দিলাম বা 2 মিলিমিটার বাড়িয়ে দিলাম, জাস্ট কোনো মিনিমাল, একদম কম যদি কোনো ধরনের অল্টারনেশন করার থাকে, সেটা এই ডিজাইনে করা সম্ভব। তো এই জন্য এই ডিজাইনটা খুব সবচেয়ে ইজি, এবং যারা করে তাদের অতটা স্কিলের দরকার পড়ে না। তো ওই জন্য যখন স্টার্টিংয়ে তুমি যখন কোম্পানিতে যাবে, যারা ডিজাইন ইঞ্জিনিয়ার হিসাবে যায়, সেক্ষেত্রে প্রথমে তাদের কিন্তু এই অ্যাডাপটিভ টাইপ অফ ডিজাইন নিয়ে কাজ করতে হয়, যেটা এক্সিস্টিং ডিজাইন কোম্পানিতে অলরেডি চলছে। নেক্সট আছে ডেভেলপমেন্ট ডিজাইন। ডেভেলপমেন্ট মানে হচ্ছে যে কোনো একটা ডিজাইন অলরেডি রয়েছে, কিন্তু সেই ডিজাইনে কোনো ফল্ট থাকতে পারে, তো সেই ডিজাইনটাকে আমরা আবার ডেভেলপমেন্টের জন্য পাঠাবো। ঠিক আছে? বা ডেভেলপমেন্ট নিজেরা করব। তো সেক্ষেত্রে আমাদের যে কিছু সায়েন্টিফিক ট্রেনিংয়ের দরকার পড়বে, এবং সেই ট্রেনিং করে আমাদের সেটাকে এক্সিস্টিং ডিজাইনটাকে নতুন আইডিয়া নিয়ে, নিউ মেটেরিয়াল নিয়ে, বা নিউ ম্যানুফ্যাকচারিং যে মেথডস আছে, সেই মেথডগুলো নিয়ে আমাদের আবার স্টার্ট করতে হবে। ঠিক আছে? মানে অলরেডি ডিজাইন করা ছিল, কোনো একটা ড্রয়িং বা ডিজাইন করা ছিল, সেখানে কোনো কারণে ধরো যে ফেলিয়ার হচ্ছে, এবং ফেলিয়ারের কারণে আমরা বুঝতে পারছি যে এই মেটেরিয়ালটা এখানে শ্যুট করছে না, দেন আমাদের একটা নতুন মেটেরিয়াল আনতে হবে। এবং সেই নতুন মেটেরিয়ালটা আনলে ডিজাইনে এবং তাদের যে ডাইমেনশন, সেখানে চেঞ্জেস হবে, অবশ্যই চেঞ্জ হবে। কোনো একটা অবজেক্টের, একটা লোহার যে প্রেশার থাকে, বা আমরা যেটা প্রেশারটা দিতে পারি, একটা অ্যালুমিনিয়ামের তার চেয়ে অনেক কম প্রেশার দিতে পারি। তো সেক্ষেত্রে আমাদের ডিজাইন কিন্তু চেঞ্জ হয়। তো এই যখন ডেভেলপমেন্ট ডিজাইনটা আসবে, সেক্ষেত্রে আমাদের কিন্তু একটা রিলেটেবল এক্সপিরিয়েন্সের দরকার পড়বে। সো এবার দেখিনি ডেফিনেশনটা কি বলছে। ডেফিনেশন বলছে, দেখো, দিস টাইপ অফ ডিজাইন নিডস কনসিডারেবল these types of design needs considerable scientific training and design ability in order to modify the existing designs into a new idea by adopting a new material or different method of manufacturing। যেটা আমি বললাম যে এক্সিস্টিং কোনো ডিজাইন ছিল, সেটাকে মডিফাই করব, এবং সেটার জন্য কোনো নতুন আইডিয়া হতে পারে, অথবা নতুন মেটেরিয়াল হতে পারে, বা নতুন ম্যানুফ্যাকচারিং মেথড হতে পারে। ইন দিস কেস, থ্রু though the designer starts from the existing design, but the final product may differ quite markedly from the original product। মানে যখন সে ডিজাইনটা করে উঠবে, ডিজাইনটা করে উঠবে, অনেক সময় দেখা যায় যে ফাইনাল যে প্রোডাক্টটা হলো, সেটা যেই প্রোডাক্টটা অলরেডি ছিল তার থেকে অনেকটা ডিফারেন্ট এবং চেঞ্জ করে দিয়েছে। তো এটা আমরা দেখতে পাই ডেভেলপমেন্ট টাইপ অফ ডিজাইনে। এটা করতে গেলে আমাদের কি করতে হবে?
একটু স্কিল লেবার হতে হবে, আগের থেকে হাইলি স্কিলড হতে, যেটা অ্যাডাপটিভ ডিজাইনে অতটা দরকার ছিল না। যারা অ্যাডাপটিভ ডিজাইন করে এক্সপিরিয়েন্স করে ফেলবে, গেন করে ফেলবে, দেন তারা ডেভেলপমেন্ট ডিজাইনে ঢুকতে পারে। অ্যান্ড দ্য সবচেয়ে বড় লাস্ট যে ডিজাইন সেটা হচ্ছে নিউ ডিজাইন। নিউ ডিজাইন হচ্ছে এমন এক ধরনের ডিজাইন যেখানে আমাকে ফার্স্ট একদম ফ্রম দ্য স্ক্র্যাচ, মানে আমার কাছে কোনো ডকুমেন্টেশন নেই, প্রিভিয়াস কোনো ডেটা নেই, সে একদম নতুন থেকে আমাকে নতুন কিছু ডিজাইন করতে হবে। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, লটস অফ রিসার্চ, এবং তার সাথে আমার টেকনিক্যাল এবিলিটি কতটা রয়েছে, ক্রিয়েটিভ থিঙ্কিংয়ের আইডিয়া কতটা রয়েছে, সেইগুলো সব একসাথে করে এক্সপিরিয়েন্সকে গ্যাদার করিয়ে তারপরে আমরা এটাকে ডিজাইন করতে পারি। তো ফর অনলি দোজ, এটা অনলি ফর দোজ ডিজাইনার্স হু হ্যাভ পার্সোনাল কোয়ালিটিস of a sufficiently high order, they can take up the work of a new design। যাদের স্পেসিফিক্যালি প্রচণ্ড টেকনিক্যাল নলেজ রয়েছে এই ডিজাইন সেক্টরে, তারাই একমাত্র এই নিউ ডিজাইনটাকে করতে সক্ষম। তো এই জন্য এই যখনই কোনো নতুন কোম্পানি আসে মার্কেটে, যাদের স্ক্র্যাচ থেকে ডিজাইন করতে হবে, তারা কোনোদিনও কিন্তু কোনো স্টার্টিং ইঞ্জিনিয়ারকে নেবে না, বা যে জাস্ট স্টার্ট করেছে তাকে কিন্তু নেবে না। তার কারণ হচ্ছে তার কাছে অলরেডি ডিজাইনটা নেই, তো ডিজাইনটা তাকে ক্রিয়েট করতে হবে। তো সেই জন্য তাকে এক্সপিরিয়েন্সড হোল্ডার মিনিমাম 15 থেকে 20 বছর যারা ডিজাইন লাইনে রয়েছে, সেরকম ডিজাইন ইঞ্জিনিয়ারকে নিয়ে তারা কিন্তু নতুন ডিজাইন রিক্রিয়েট করবে। তো সেক্ষেত্রে আমাদের প্রচণ্ড হাইলি স্কিলড এবং প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, গোল ওরিয়েন্টেড আমাদের ইঞ্জিনিয়ার্স দরকার পড়বে ইন দ্য সেক্টর অফ নিউ ডিজাইন। ওকে, তার ক্লাসিফিকেশন অফ মেশিন ডিজাইন তিনটে: অ্যাডাপটিভ ডিজাইন, ডেভেলপমেন্ট ডিজাইন অ্যান্ড নিউ ডিজাইন। তো আশা করি এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছো। তো নেক্সট স্লাইডে আমরা চলে যাচ্ছি। নেক্সট স্লাইড হচ্ছে জেনারেল কনসিডারেশনস ইন মেশিন ডিজাইন। এবার হচ্ছে একটা মেশিন ডিজাইন করতে গেলে কি কি জিনিস আমাদের কনসিডার করতে হবে, যেগুলো মনে রাখা বা মাথায় রাখা অবশ্যই বাঞ্ছনীয়। তো প্রথম যে জিনিস, যেটা ফার্স্টে আমাদের জানতে হবে, যে টাইপ অফ লোড অ্যান্ড স্ট্রেস কজড বাই দ্য লোড। কি লোড আমি সেই ডিজাইনে পড়তে পারে এবং তার সাথে কি স্ট্রেস পড়তে পারে, এবং সেইখান লোড যদি পড়ে তাহলে কি স্ট্রেস জেনারেট করবে। যদি কোনো কারণে টেনসাইল লোড পড়ে তো টেনসাইল স্ট্রেস হবে, যদি শিয়ার পড়ে তো শিয়ার স্ট্রেস হবে। তো সেগুলো আমাদের ফার্স্টে জানতে হয়। সেকেন্ড কি আছে, মোশন অফ দ্য পার্টস অর কাইনেমেটিক্স অফ দ্য মেশিন। তো একটা মেশিন তৈরি করতে গেলে তার পার্টস তৈরি করতে হবে আগে। এবার এই পার্টসগুলো কি করে মুভ করছে, পার্টসগুলো ফার্স্টে সার্কুলেশন বা যেটাকে বলা হয় আমরা রোটারি মোশন। তো রোটারি মোশনটাকে যদি আমাদের লিনিয়ার মোশনে কনভার্ট করতে হয়, তাহলে আমাদের আগে জানতে হবে যে এটাকে রোটারি কী করে করবো, এবং রোটারি করতে গেলে তার কি মোশন হবে, এবং রোটারি থেকে লিনিয়ার এটা টু অ্যান্ড ফ্রো মোশনে চেঞ্জ করব, সেক্ষেত্রে আমাদের কাইনেমেটিক্সটা কী হবে। ঠিক আছে, তার মানে তোমাকে এখানে একদম তোমরা ফার্স্ট ইয়ারে যেটা পড়ে থাকো সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। তো ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের আন্ডারে কাইনেমেটিক্স পার্টটা রয়েছে, সে কাইনেমেটিক্স তোমাদের এখানে আলোচনা করতে হবে। থার্ড, সিলেকশন অফ মেটেরিয়াল। এই যে একটা অবজেক্ট তৈরি করবো, তার কি মেটেরিয়াল আমি সিলেক্ট করব। যদি মেটেরিয়ালটা হালকা হয় এবং এখান থেকে আমি শিট তৈরি করব, তাহলে সেক্ষেত্রে আমাকে ডাকটাইল মেটেরিয়াল তৈরি করতে, মানে ডাকটাইল মেটেরিয়াল নিতে হবে। তো এরকম চিন্তাভাবনা কিন্তু ডিপেন্ড করে অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ক, মানে তার কি গোল রয়েছে অবজেক্টে, সেখান থেকে আমরা মেটেরিয়াল সিলেকশনটা করি। নেক্সট হচ্ছে ফর্ম অ্যান্ড সাইজ অফ দ্য পার্টস। এই যে সাইজ এবং তার শেপ, ফর্ম মানে হচ্ছে শেপ, শেপ অ্যান্ড সাইজ অফ দ্য পার্ট। আমার যে অবজেক্ট আছে সেটা কি খুব বড় হবে নাকি সেটা ছোট হবে, সেটা আগে আমাদের যদি চিন্তা হয়ে যেতে থাকে, তাহলে আমরা সেই অনুযায়ী তার সাইজ এবং ফর্ম, তার শেপটা কেমন হবে, সেগুলো আমরা ইজিলি ডিসাইড করতে পারবো। এবং ডিসাইড করার পর সেগুলো আমরা দোকানে পাচ্ছি কিনা সেই সাইজ অনুযায়ী সেগুলো আমাদের দেখতে হবে। সেগুলো সাইজ কেন, যেটা দোকানে পাওয়া যায় সেটাই সাইজে আমাদের নিতে হবে। তো নেক্সট কি আছে, নেক্সট হচ্ছে ফ্রিকশনাল রেজিস্ট্যান্স অ্যান্ড লুব্রিকেশন। এবার এখানে অবশ্যই দেখতে হবে যে কোনো মেশিনে রেজিস্ট্যান্স তোমার ফ্রিকশন থাকবেই। তো এটা তো কোনোদিনও সম্ভব না যে 100% তোমার ফ্রিকশনলেস ইকুইপমেন্টস তৈরি হয়ে যায়। তো একদম
আমাদের ফ্রিকশন থাকবেই, কিছু না খুব কম করে হলেও ফ্রিকশন থাকবে। তো ফ্রিকশনটা কতটা হচ্ছে এবং সেই ফ্রিকশনটাকে ওভারকাম করার জন্য আমরা কী ধরনের লিব্রিকেশন মেথড বা যেটা দিয়ে আমরা এর ফ্রিকশনটাকে কমাতে পারি সেটা আমরা কী করে ব্যবহার করি, তো সেই আইডিয়াটা রাখতে হবে। নেক্সট হচ্ছে কনভিনিয়েন্ট অ্যান্ড ইকোনমিক্যাল ফিচার্স, মানে এই যে মেশিনটা আমি বানাচ্ছি সেটা মেশিনটা যে চালাবে সেই তার কতটা ইজি হবে চালাতে বা অপারেট করতে, যে মেশিন অপারেট করবে তার কতটা ইজি হবে। যদি একটা কেউ গাড়ি বানায়, তো গাড়িটা যদি চালাতে আমার যে ড্রাইভার বা যে যারা রয়েছে ভেতরে বসবে প্যাসেঞ্জার্স, তাদের যদি বসতেই না ভালো লাগে তাহলে সেটা সেই লোকটা কিনবে না। এবং আরেকটা কথা হচ্ছে ইকোনমিক্যাল ফিচার্স। ইকোনমিক্যাল মানে সাপোজ একটা গাড়ি বানালাম, গাড়িটা প্রচুর তেল খরচা করে, তাহলে সেক্ষেত্রে আমার অনেক টাকা লস হয়ে যাবে। তো অতটা তেলও যেন খরচা না করতে পারে, সেটাকে করতে হবে কি বাজার অনুযায়ী ইকোনমিক্যাল, মানে আমি যতটা খরচা করছি তার থেকে যেন একটুখানি ঠিকঠাক মতো আউটপুট আমি পাই, তো সেটাকেই আমরা বলছি ইকোনমিক্যাল ফিচার। নেক্সট কি আছে, ইউজ অফ স্ট্যান্ডার্ড পার্টস। এটা আগেও বলেছি যে ফর্ম অ্যান্ড সাইজের অফ একটা সাইজ আমি কি নির্ভর করছে, কতটা ডিজাইন বানাচ্ছি তার উপর নির্ভর করছে, এবং সেই ডিজাইন অনুযায়ী সেই সাইজ কি স্ট্যান্ডার্ড পার্ট ব্যবহার করছি। আজকে ধরো কোনো একটা শ্যাফট আমার বেরোলো হচ্ছে 30 সেন্টিমিটার, 30 সেন্টিমিটারের সাপোজ তোমার শ্যাফট পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে 32 পাওয়া যাচ্ছে, তো তোমাকে সেইটা নিতে হবে। সেই মাপ নিয়ে, যেটা দোকানে অলরেডি মাপ হয়, যেমন ডিজাইন ডেটা হ্যান্ডবুক যেটা পাওয়া যায়, সেই ডিজাইন ডেটা হ্যান্ডবুকে আমরা কি করি, ডিজাইন ডেটা হ্যান্ডবুকে ওখান থেকে শ্যাফটের সাইজ বা কিয়ের সাইজ দেখে আমরা ডিজাইনটা দিই, কারণ ওই সাইজ অনুযায়ী দোকানে কিন্তু পার্টস অ্যাভেলেবেল থাকে। তো সেইটা মাথায় রাখতে হবে যে ইউজ অফ স্ট্যান্ডার্ড পার্টস। নেক্সট আছে সেফটি অফ অপারেশন, যে মেশিনটা যখন চালাচ্ছি সেটা চালাতে গেলে যেন একটা সেফটি বজায় থাকে, নাহলে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে খুব বিপদ। তো সেই ক্ষেত্রে সেফটি তো অবশ্যই, একটা যে কোনো গাড়ি যদি তুমি বানাও, গাড়ির দেখবে 3-4টে স্টেপে ওদের সেফটি ট্রায়াল হয়, যে 4 স্টার না 5 স্টার না 3 স্টার না 2 স্টার, এটা সেফটি রেটিং হয়। তো প্রতিটা গাড়ির ক্র্যাশ টেস্ট করা হয় এবং সেফটি তার কতটা আছে সেটা নির্ধারণ করা হয়। তো গাড়ি দিয়ে আমি এটা বোঝাচ্ছি, কিন্তু অন্যান্য অবজেক্টেও, অন্যান্য মেশিন পার্টস, সেক্ষেত্রেও আমাদের সেফটি অবশ্যই প্রাইম অবজেক্ট। দেন আসবে ওয়ার্কশপ ফেসিলিটিস। ওয়ার্কশপ ফেসিলিটিস বলতে যে আমি যে মেশিনটা বানাবো সেই মেশিনটা কি আদৌ আমার ওয়ার্কশপে পসিবল কিনা। আমার একটা ওয়ার্কশপ রয়েছে, সেখানে লেদ আছে, ড্রিলিং মেশিন আছে, ওয়েল্ডিং আছে, এগুলো আছে, কিন্তু সাপোজ আমার কাছে ওয়েল্ডিংয়ের মধ্যে আর্ক ওয়েল্ডিং মেশিন নেই বা সাবমার্জ আর্ক ওয়েল্ডিং মেশিন নেই, কিন্তু আমি একটা প্রসেস করে দিলাম সেখানে সাবমার্জ আর্ক ওয়েল্ডিং রয়েছে, তো সেক্ষেত্রে আমাকে সেটা আবার বাইরে থেকে আমাদের আনতে হতে পারে। তো সেইগুলো ফেসিলিটিসগুলো আছে কি না বা কোনটা নেই সেটাও জানতে হবে। সেই অনুযায়ী আমাদের যতটা আমরা চাইবো যে ডিজাইন করব, যে আমাদের যেটা আমাদের হাতে থাকে সেই অনুযায়ী ডিজাইনটা করা। তারপর হচ্ছে নাম্বার অফ মেশিনস টু বি ম্যানুফ্যাকচার্ড, যে আমার ওয়ার্কশপের মধ্যে আমি এই যে মেশিনগুলো বানাবো সেই মেশিনগুলো আমি কতটা একদিনে ম্যাক্সিমাম বানাতে পারি, বা আমার টোটাল যে এই যে কস্টিং পড়বে সেইগুলো কনসিডার করে আমি কটা ম্যানুফ্যাকচার করতে পারি, সেটার একটা আইডিয়া, প্রাথমিক আইডিয়া হয়ে যাওয়া উচিত, কারণ সেই অনুযায়ী আমাকে কাস্টমারকে সেই মেশিনগুলো ডেলিভার করতে হবে। আমি যদি এক্সেপশনের আগে, মানে আমার যে এক্সপেকটেশনের উপরে যদি আমি মেশিন লিখে দিই এবং ডেলিভারি বা সেই ওয়ার্কশপ অনুযায়ী সেটা কাজ না হয়, তাহলে সেক্ষেত্রে কোম্পানির লস হয়ে যাবে এবং কোম্পানির বদনাম হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে সেটা করা যাবে না। তো নাম্বার অফ মেশিনস টু বি ম্যানুফ্যাকচার সেটা আগে থেকে নির্ধারণ করে নিতে হবে। নেক্সট হচ্ছে কস্ট টু কনস্ট্রাকশন। একটা মেশিন বানাতে গেলে কতটা খরচা হয় তার কস্টিং, এস্টিমেশন অ্যান্ড কস্টিং, সেটা আমরা অবশ্যই দেখব, এবং প্রতিটা পার্টস কতটা খরচাতে তৈরি হচ্ছে সেটা আগে আমাদের কস্টিং করতে হবে, কারণ কস্টিংয়ের উপর ডিপেন্ড করে আমাকে সেলিং প্রাইস কোম্পানি ধারণ করবে এবং সেই সেলিং প্রাইসের উপর ডিপেন্ড করছে প্রফিট। সো নেক্সট হচ্ছে অ্যাসেম্বলিং। কনস্ট্রাকশন হয়ে গেল, এবার এটাকে প্রতিটা পার্টস তুমি বানিয়ে ফেললে, এবার সেটাকে তো অ্যাসেম্বলিং করতে হবে। সো অ্যাসেম্বলিংটা যাতে একটা স্মুথ প্রসেসে, ডিজাইনটা যেটা আমরা করেছি সেটা যেন একটা প্রসেস বাই প্রসেস হয়, অ্যাসেম্বলিংটা একটা প্রসেস হয়। মানে প্রথমে যদি তোমার কাটিং থাকে, তারপরে ওয়েল্ডিং থাকবে, তারপরে ওটাকে ধরো ফিনিশিং প্রসেস থাকবে, তো এইটা যেন প্রথমে হয়। প্রথমে কেউ ফিনিশিং তো করবে না, তো এই অ্যাসেম্বলিংয়ের যে প্রসেসটা সেটা যেন মেনটেন থাকে। তো এই গেল হচ্ছে
আমাদের জেনারেল কনসিডারেশনস ইন মেশিন ডিজাইন। তো ইন দ্য নেক্সট স্লাইড আমরা দেখব দ্য জেনারেল প্রসিডিওর ইন দ্য মেশিন ডিজাইন। একটা মেশিন ডিজাইন করতে গেলে তার প্রসেসগুলো কি আছে, এবং এই যেটা আমি এখন দেখাবো সেইটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার পার্সপেক্টিভে, কেননা পরীক্ষাতে তোমাদের মেজরিটি ক্ষেত্রে এই কোশ্চেনটা অনেকবার এসেছে যে জেনারেল প্রসেস কি বা প্রসিডিওর কি ইন মেশিন ডিজাইন। তো এক্ষেত্রে ডান পাশে দেখতে পাচ্ছ একটি ছবি রয়েছে, ইমেজ রয়েছে। সেই ইমেজটা কি বলছে সেখানে পরপর দেখো, এটা একটা ফ্লো চার্ট, একটা ফ্লো ডায়াগ্রাম রয়েছে। তো প্রথমে রয়েছে নিড অর এম, মানে একটা ডিজাইন বানাতে গেলে আমাকে আগে তো জানতাম আমি কী বানাবো, তাই না? দ্যাট ইজ নিড, আমি কী বানাতে চাই, অথবা আমার এম মানে আমি কি কোন মেশিনটা বানাতে চাইছি, আমি লেদ বানাতে চাইছি, আমি গাড়ি বানাতে চাইছি, আমি ট্রেন বানাতে চাইছি, কি বানাতে চাইছি, দ্যাট ইজ দ্য নিড অর এম। ওকে, দেন সেই নিড অর এম অনুযায়ী নেক্সট প্রসেস আসবে সিনথেসিস বা মেকানিজম। এবার সেই যদি মেশিনটা আমাদের আইডিয়া হয়ে যায়, এবার সেই মেশিনটা তৈরি করার জন্য ফার্স্টে আমরা একটা খসড়া ড্রয়িং রিপোর্ট স্টার্ট করব, এবং সেখান থেকে আমরা দেখব যে কি কি মেকানিজম সেটার মধ্যে আসতে পারে। ফার্স্টে এটার মধ্যে কি লিনিয়ার মোশন আসবে না রোটারি মোশন আসবে, লিনিয়ার না রোটারি বা এনি কাইন্ড অফ মোশন, যেটাকে আমরা অবজেক্টগুলোকে নিয়ে, এলিমেন্টসগুলোকে নিয়ে আমরা অ্যাটাচ করে মেশিনটা বানাবো। সে সিনথেসাইজিস, এটাকে বলা হয় সিনথেসাইজিস, ঠিক আছে, সিনথেসিস, যেটা মেকানিজমস কীগুলো আমরা আলোচনা করবো এখানে। আফটার দ্যাট আমাদের আসবে অ্যানালাইসিস অফ ফোর্সেস, যে এবার স্ট্রেংথ অফ মেটেরিয়ালের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি। সেখানে মেশিন তোমার কতটা ফোর্স নিচ্ছে এবং ইচ অ্যান্ড এভরি পার্ট কতটা ফোর্স ছাড়ছে, সে সব কিছু অ্যানালাইজ করা হবে এই অ্যানালাইসিস অফ ফোর্সেসের মধ্যে। সেখানে মেশিনটাকে আমরা একবার যেটাকে স্ট্যাটিক কন্ডিশন বলি, স্ট্যাটিক কন্ডিশনে, এবং আরেকবার ওটাকে রানিং কন্ডিশনে আমরা কিন্তু ফোর্সের অ্যানালাইসিস করব। দেন ফোর্স অ্যানালাইসিস হয়ে গেলে আমরা নেক্সট সিলেকশন করব মেটেরিয়াল। তো কি মেটেরিয়াল আমাদের লাগবে, মেটেরিয়ালটা আমাদের সিলেকশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যে এইটা করতে গেলে এটা হালকা হলে হালকা মেটেরিয়াল দিতে হবে, ভারী হলে ভারী মেটেরিয়াল দিতে হবে, রিজিড হলে রিজিড মেটেরিয়াল লাগবে। তো যেরকম যেরকম রিকোয়ারমেন্ট সেরকম অনুযায়ী আমরা মেটেরিয়াল সিলেকশন করব। দেন হচ্ছে ডিজাইন অফ এলিমেন্টস অ্যান্ড সাইজ অ্যান্ড স্ট্রেসেস। এবারে আমরা চলে যাব যে প্রতিটা এলিমেন্ট তো আমরা দেখে নিলাম যে কী মেটেরিয়াল করলো, কতটা ফোর্সেস করতে পারে। এবার আমরা ওই ফোর্স এবং মেটেরিয়াল সিলেকশনগুলোকে নিয়ে আমরা ডিজাইন করব। এবার ডিজাইন করার জন্য আমাদের ডিজাইন মানলে আমাদের সাইজ কত হতে পারে এবং প্রতিটা এলিমেন্টে কতটা স্ট্রেস পড়তে পারে, তো সেটা আমরা ডিজাইনের যে প্রসেস, সেই প্রসেস অনুযায়ী আমরা এটাকে স্ট্রেংথ অফ মেটেরিয়াল উইথ হেল্প অফ স্ট্রেংথ অফ মেটেরিয়াল অ্যান্ড অল দ্য সাবজেক্টস, সেটা কিন্তু আমরা ডিজাইন করবো। তো এখানে বলে রাখি ডিজাইনের ক্ষেত্রে কিন্তু ডিজাইন যেহেতু 6 সেমিস্টার তোমাদের রয়েছে, তার মানে হচ্ছে অল অফ দ্য সেমিস্টার্স, যা সেমিস্টার তোমার পড়ে এসেছো সব কিছুর একটা জিস্ট কিন্তু তোমার এই ডিজাইনে লাগবে। মানে ম্যাথামেটিক্স থেকে স্টার্ট করে ফার্স্ট ইয়ারে, লাস্ট ইয়ারে তোমাদের ফ্লুইড অবধি, যত থার্মাল ফ্লুইড ইচ অ্যান্ড এভরি অবজেক্ট, তোমাদের মেটেরিয়াল সায়েন্স ইচ অ্যান্ড এভরি, ঠিক আছে, স্ট্রেংথ অফ মেটেরিয়াল, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, সব তোমাদের কিন্তু লাগবে হচ্ছে ডিজাইন। তো নেক্সট আমরা বানাবো হচ্ছে ডিজাইনের সাইজ অ্যান্ড স্ট্রেস, যেটা আমরা ওখান থেকে দেখে নেব যে কত ক্যালকুলেশন করে বেরোচ্ছে। তারপরে করতে হবে মডিফিকেশান। ডিজাইন হয়ে গেছে, এবার ডিজাইনের যদি কিছু কোনো গন্ডগোল থেকে থাকে সেক্ষেত্রে আমরা ওটাকে ট্রায়াল অ্যান্ড এরর মেথড ইউজ করে আবার এটাকে মডিফাই করব ডিজাইনটাকে। তো মডিফাই করার পর আমরা ডিটেল ড্রয়িং, এটা যে আপনারা খসড়া ড্রয়িং করেছিলাম সেই খসড়া ড্রয়িংয়ের বদলে এবার আমরা ডিটেল একদম যেই ড্রয়িংগুলো প্রোডাকশানে যাবে, যেটা দেখে প্রোডাকশান তৈরি হবে, সেখানে আমরা ডিটেল ড্রয়িং শুরু করব এবং ডিটেল ড্রয়িংয়ের পর সেটা চলে যাবে প্রোডাকশান। তো লাস্ট প্রসেস ইজ প্রোডাকশান। প্রোডাকশান মানে হচ্ছে ওয়ার্কশপে চলে যাচ্ছে এবং সেখান থেকে সেটা রেডি হয়ে বাজারে মার্কেটে অ্যাভেলেবেল হয়ে যাবে। তো দিস ইজ দ্য জেনারেল প্রসিডিওর ইন মেশিন ডিজাইন। তো তোমাদের এই যে 1 2 3 4 5 6 7 8 এই টোটাল 8টা প্রসেস, এটা কিন্তু খুব সুন্দরভাবে মনে রাখতে হবে এবং এর যে ফ্লো চার্ট যেটা রয়েছে, ফ্লো চার্টটাকে ছবিটা কি ভালো করে তুলে নাও, সেই ছবিটা তোমাদের কিন্তু কাজে লাগবে। এবার আমি এইটারই একটা থিওরি
এটা জাস্ট লিখে দিয়েছি এখানে, ঠিক আছে। এইটা কিন্তু তোমরা চাইলে এখান থেকেও লিখতে পারো, আমি এটা বলে দিয়েছি অলরেডি। জাস্ট আমি পয়েন্টগুলো আরেকবার বলে দিচ্ছি। ফার্স্ট পয়েন্ট যেটা রয়েছে নিড অর এম, সেটাকে বলা হচ্ছে রিকগনিশন অফ নিড, যেটা কি প্রবলেম আছে ইন্ডিকেটিং দ্য নিড অর এম দ্য পারপাসটা কী আছে সেটা বার করার জন্য। নেক্সট হচ্ছে সিনথেসিস বা মেকানিজম, তো সিলেক্ট দ্য পসিবল মেকানিজম অফ দ্য গ্রুপ অফ মেকানিজম হুইচ উইল গিভ দ্য ডিজায়ার্ড মোশন, যেই মেকানিজমটা আমাদের দরকার সেটা আমরা নেব। দেন দ্য থার্ড ইজ অ্যানালাইসিস অফ ফোর্সেস, তো ফোর্সগুলোকে আমাদের প্রতিটা মেম্বারে কতটা ফোর্স পড়ছে, তার এনার্জি কতটা ট্রান্সমিটেড হচ্ছে ইচ মেম্বারে, সেটা আমরা অ্যানালাইসিস অফ ফোর্সে দেখব। দেন দ্য মেটেরিয়াল সিলেকশন 4 নম্বরে, সিলেক্ট দ্য মেটেরিয়াল বেস্ট সুইটেড ফর ইচ অফ দ্য মেম্বার অফ দ্য মেশিন, প্রতিটা মেম্বারের জন্য আমরা মেটেরিয়াল সিলেকশন দেখব। ফিফথ হচ্ছে ডিজাইন অফ দ্য এলিমেন্টস অফ সাইজ অ্যান্ড স্ট্রেসেস, ফাইন্ড দ্য সাইজ অফ ইচ মেম্বার অফ দ্য মেশিন by considering the force on the member and the permissible stress for the material used. It should be kept in mind that each member should not deflect or deform than the permissible limit. মানে প্রতিটা মেম্বার যখন আমরা ইউজ করব সেই মেম্বারের যে স্ট্রেস আছে, তোমাদের প্রথমেই বললাম যে ডিজাইন ডেটা যে হ্যান্ডবুক আছে সেখানে প্রতিটা মেম্বারের, যদি স্টিল হয় স্টিল, যদি অ্যালুমিনিয়াম হয় অ্যালুমিনিয়াম, প্রতিটার ক্ষেত্রে আমাদের কিন্তু ওখানে যে ইয়েল্ড লিমিট, ব্রেকিং লিমিট, আলটিমেট টেনসাইল লিমিট, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু দেওয়া থাকে। এবং সেই ডিজাইনের প্রতিটা মেটেরিয়ালের আমরা যেখানে সাইজটা দেখবো সেই সাইজ অনুযায়ী যে স্ট্রেস জেনারেট করবে সেই স্ট্রেসটা যেন লিমিটের মধ্যে থাকে, নাহলে কী হবে, নাহলে ডিজাইন ব্রেক হবে। তো যেখানেই লিমিটের ওপরে চলে যাবে সেক্ষেত্রে আমাদের কি করা দরকার, সেখানে কিন্তু আমাদের মডিফিকেশনস করা দরকার। নেক্সট স্টেপ যেটা আসে, মডিফাই দ্য সাইজ অফ দ্য মেম্বার টু অ্যাগ্রি উইথ দ্য পাস্ট এক্সপিরিয়েন্স এন্ড জাজমেন্ট টু ফেসিলিটেট manufacturing, and the modification may also be necessary for by consideration of manufacturing to reduce overall cost, মানে মডিফিকেশনটা সেভাবে করতে হবে যেটা ম্যানুফ্যাকচারিং এর উপর কনসিডারেশন নিয়ে করতে হবে। যদি ম্যানুফ্যাকচারিং এ আমাদের এখানে সাইজ ছোট করতে হয় তো ছোট করতে হবে, যদি বড় করতে হয় তো বড় করতে হবে। তো এবং ওভারঅল কস্টটাও কতটা হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে মডিফিকেশন করতে হবে। অনেক সময় অনেকে বেশি মেটেরিয়াল দিয়ে ফেলে, সেক্ষেত্রে কস্টিং বেড়ে যায় এবং আমার ওটাকে বানাতেও গিয়ে আমার যে ইলেকট্রিক খরচা বলো বা ম্যানুফ্যাকচারিং কস্টিং বেড়ে যায়। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এর যে আউটকাম, এটা দিয়ে আমি একটুখানি সরু বা পাতলা করতাম তাহলেও যা যা আউটকাম পেতাম সেই আউটকামটা সেম পাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমার লস হচ্ছিল, আমার এক্সট্রা মেটেরিয়াল লস মানে এক্সট্রা পয়সা লস। তো সেই ক্ষেত্রে মডিফিকেশনসের দরকার পড়ে। দেন দ্য 7 পয়েন্ট ইজ দ্য ডিটেল ড্রয়িং কম্পোনেন্টের, প্রতিটা কম্পোনেন্টের আমরা অ্যাসেম্বলি ড্রয়িংয়ের সময় আমরা স্পেসিফিকেশান মেনশন করে দেবো যে এখানে কোন ম্যানুফ্যাকচারিং প্রসেস আমাদের ব্যবহার করতে হবে, যেখানে গ্রাইন্ডিং লাগবে সেখানে গ্রাইন্ডিং, যেখানে ফিনিশিং লাগবে সেখানে ফিনিশিং, যেখানে আমাদের টার্নিং করতে হবে টার্নিং, যেখানে ওয়েল্ডিং করতে হবে ওয়েল্ডিং, ইচ অ্যান্ড এভরিথিং আমাদের যেন ড্রয়িংয়ে মেনটেন করা থাকে পার্ট বাই পার্ট, কম্পোনেন্ট বাই কম্পোনেন্ট, এবং কী করে সেটাকে অ্যাসেম্বল করতে হবে সেটাও মেনশন করা থাকতে হবে। নেক্সট হচ্ছে প্রোডাকশন অ্যান্ড দ্য কম্পোনেন্ট অ্যাজ পার দ্য ড্রয়িং ইজ ম্যানুফ্যাকচার্ড ইন দ্য ওয়ার্কশপ, তো ওয়ার্কশপে চলে যাওয়ার পর সেটা প্রোডাকশানে চলে গেল, তার মানে হচ্ছে গিয়ে অবজেক্টটা তৈরি হয়ে গেল। তো আজকে আমরা শিখলাম হচ্ছে হোয়াট ইজ মেশিন ডিজাইন, তারপরে আমরা শিখলাম হচ্ছে মেশিন জেনারেল কনসিডারেশনস অফ দ্য মেশিন ডিজাইন, ঠিক আছে। এবং এইগুলো করে করে আমরা কিন্তু আজকে বেসিকটা জানতে পারলাম যে ইন্ট্রোডাকশন টু দ্য মেশিন ডিজাইন, হোয়াট ইজ মেশিন ডিজাইন, দেন ক্লাসিফিকেশন অফ মেশিন ডিজাইন, জেনারেল কনসিডারেশন অফ দ্য মেশিন ডিজাইন, যে টোটাল 12টা পার্টস যেটা আমি বললাম। দেন আমরা দেখলাম হচ্ছে টোটাল 8টা পার্ট জেনারেল প্রসিডিউর অফ মেশিন ডিজাইন। তো এইটা হচ্ছে কিন্তু আজকের আমাদের ফার্স্ট ক্লাসে জাস্ট বেসিক আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট মেশিন ডিজাইন। আমরা ফার্দার ক্লাসে ইন্ট্রোডাকশন যে চ্যাপ্টারে আরও কিছু অবজেক্টস রয়েছে সেগুলো আমি আনবো, এবং সেগুলোর ওপর কিন্তু তোমাদের রেগুলার পড়াশোনা নির্ভর করছে, এবং যতটা তোমরা পড়বে ফার্স্ট চ্যাপ্টারের যেগুলো রয়েছে, ফার্স্ট চ্যাপ্টারের যে কোয়েশ্চেন এগুলো কিন্তু সেখান থেকে এসে যাবে, ঠিক আছে। তো আসার কমন মানে আমি সেভাবেই এটাকে বানিয়েছি যেভাবে কোয়েশ্চেন এক্সামে আসে। তো যেহেতু 6 সেমিস্টার এগুলো ধ্যান দেবে, এবং এগুলো পারলে তোমরা প্রিন্ট করে নেবে, পিডিএফ তোমাদের অ্যাভেলেবেল করে দেওয়া হবে, ঠিক আছে। তো যাই হোক, আশা করি এতটুকু যেটুকু পড়েছি তোমরা বুঝতে পেরেছো। তো নেক্সট ক্লাসে আমরা এর যে সেকেন্ড পার্ট সেই সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। তো চলো আজকের জন্য শেষ ইতি, ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ওকে।